যে অ্যাক্টিনোমাইকোসিসকে বলা হয় যে মোস্ট মিসডায়াগনোসড ডিজিজ। কারণ আমরা অলরেডি যে ডিসকাস করলাম তোমাদের সাথে, যে দেখো যে এর কতগুলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কতভাবে এই পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আলটিমেটলি আমার চিন্তায় যদি না থাকে অ্যাক্টিনোমাইকোসিসটা, বা আমার নলেজে যদি না থাকে, এবং আমি অলওয়েজ যদি তার টিপিক্যাল সাইনাস, টিপিক্যাল সালফার গ্র্যানিউল এর জন্য যদি অপেক্ষায় থাকি, তাহলে ইউ উইল মিস দ্য ডায়াগনোসিস। এবং এই কথাগুলি কিন্তু আমার না, এগুলি আমি মানে বই থেকে নিয়েছি, যে নো ডিজিজ হুইচ ইজ সো অফেন মিসড বাই এক্সপার্ট ক্লিনিশিয়ান, নট অনলি ক্লিনিশিয়ান, এক্সপার্ট ক্লিনিশিয়ান সবচেয়ে বেশি মিস করে এই অ্যাক্টিনোমাইকোসিস, বিশেষ করে তোমার পালমোনারি অ্যাক্টিনোমাইকোসিস। আর নট অনলি পালমোনারি অ্যাক্টিনোমাইকোসিস, তোমার ধরো যে একটা ব্রেন অ্যাবসেস, তুমি অ্যাক্টিনোমাইকোসিস চিন্তা করতেছো না। ধরো যে একটা অ্যাবডোমিনোপেলভিক কালেকশন, অ্যাবডোমিনোপেলভিক অ্যাবসেস, অ্যাবডোমিনোপেলভিক অ্যাক্টিনোমাইকোসিস, তুমি হয়তো চিন্তাই করলা না, বা সে চিন্তা করলা সেটা অনেক পরে। এবং আমরা অলরেডি তোমাদেরকে বললাম, বা আমরা ডিসকাস করলাম, যে যত ডিলে হবে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট ডিউরেশন তত বেশি হবে, এবং যত আর্লি আমরা ডায়াগনোসিস করতে পারবো, ট্রিটমেন্টের ডিউরেশন তত তোমার কম হবে। তো অ্যাক্টিনোমাইকোসিস আমাদের মিস হবার একটা কারণ হলো যে তার ইটস এ মিমিকার, এটা অন্য ডিজিজের সাথে মিমিক করে, বা বলতে পারো যে অন্য কিছু ডিজিজ এই অ্যাক্টিনোমাইকোসিসের সাথে মিমিক করে, একরকম সাইমুলেট করে, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বলো, রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন বলো। আর আরেকটা হলো যে অ্যাক্টিনোমাইকোসিসের পেশেন্ট কিন্তু টক্সিক হয় না। সে কি করে, একটা প্রলং একটা লো গ্রেড একটা ইলনেস নিয়ে, একটু ফিভার, ওয়েট লস, কাফ, তারপরে একটা স্পুটাম প্রোডাকশন, তুমি টিউবারকুলোসিস চিন্তা করলা, বা ধরো দুই এক সপ্তাহ এটাকে হয়তো নিউমোনিয়া, একটা স্লোলি রিজলভিং নিউমোনিয়া চিন্তা করলা, আসলে কিন্তু সেটা অ্যাক্টিনোমাইকোসিস। সেই জন্যই আবার তুমি মেলিগনেন্সি চিন্তা করছো যে ইট লুকস লাইক ক্যান্সার, এবং এমনও হয়েছে যে এটা ক্যান্সার ডায়াগনোসিস হয়ে স্টেজিং পর্যন্ত হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি এট দ্য এন্ড দেখা গেল যে দ্যাট ওয়াজ রং, তোমার দ্যাট ওয়াজ অ্যাক্টিনোমাইকোসিস অনলি। সুতরাং যদি মানে কোনো পেশেন্টের টিউবারকুলোসিস লাইক প্রেজেন্টেশন হয়, কোনো পেশেন্টের রেডিওলজিক্যালি যদি মাস লাইক লিশন হয়, এবং কারো যদি নিউমোনিয়া নন রিজলভিং হয়, যে বা ভেরি স্লোলি রিজলভিং হয়, কারণ তুমি যে অ্যান্টিবায়োটিক দিচ্ছ সেটা হয়তো অ্যাক্টিনোমাইকোসিসও একটু কাজ করতেছে, তাহলে আশানুরূপ রিজলভ হচ্ছে না, কিছু কিছু হচ্ছে। অথবা নিউমোনিয়ার মাঝখানে যদি তুমি ছোট ছোট কেভিটির মতো পাও, যেটা সাপোরেটিভ নিউমোনিয়া হয়, একটু একটু কালো কালো ব্লেকিশ এরিয়া যদি পাও, তাহলে তোমাকে কিন্তু চিন্তা করতে হবে যে দিস মে বি অ্যাক্টিনোমাইকোসিস। আর যদি তোমার সাথে যে পুয়ার ডেন্টাল হাইজিন থাকে, এবং অ্যাসপিরেশনের রিস্ক ফ্যাক্টর থাকে, কারণ অ্যাক্টিনোমাইকোসিসের সাথে কিন্তু অ্যাসপিরেশনের একটা রিলেশন আছে, সেটা আমরা বলতেছি এবং তোমরা অলরেডি বলে ফেলেছো। ইন দ্যাট কেস আমরা অ্যাক্টিনোমাইকোসিসটা ডেফিনেটলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আনবো। সবসময় সাইনাসের জন্য আমরা বসে থাকবো না। আর যদি সাইনাস থাকে এবং সালফার গ্র্যানুল থাকে, তাহলে তো আমরা অলমোস্ট শিওর, যদিও শতভাগ না, কারণ সেই সালফার গ্র্যানুল নোকার্ডিওসিসে থাকতে পারে, আরো কয়েকটা কন্ডিশনও থাকতে পারে। আমরা 90% ক্ষেত্রে আমরা চিন্তা করে রাখবো যে দিস ইজ অ্যাক্টিনোমাইকোসিস, বাট নট অলওয়েজ। সো টিবি, মেলিগনেন্সি, নিউমোনিয়া, নোকার্ডিওসিস, এগুলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের সাথে আমাকে অ্যাক্টিনোমাইকোসিসও আনতে হবে। অ্যাক্টিনোমাইকোসিস, এটার ব্যাকটেরিয়ার প্যাটার্নটা তোমরা জানো, এটা একটা অ্যানোরোবিক, সেজন্য আমাদের অ্যানোরোবিক কালচার করতে হবে, এবং আমরা যখন ইনভেস্টিগেট করব তখন কিন্তু এই অ্যানোরোবিক কালচার, যে কালচারের যে ডিফারেন্ট মানে কি বলা যায়, একটা অস্পিতে শারমিন সুলতানা, তোমার মনে আছে কিনা, তোমাদের পরীক্ষার সময়, মানে আমাদের যে ডিপার্টমেন্টের পরীক্ষা আর কি, লোকাল পরীক্ষায় একটা কোশ্চেন ছিল ছবি দিয়ে, যে তুমি কি কি ধরনের কালচার করবা ওই পেশেন্টের। 307 পেশেন্ট ভর্তি ছিল, সেক্ষেত্রে অ্যান্সারটা ছিল যে হোয়াট আর দ্য আদার কালচারস, একটা ক্রনিক একটা আলসার ছিল, সেখানে তোমার অন্যান্য কালচারের সাথে আমাদের একটা অ্যান্সার সেটিং ছিল যে অ্যানোরোবিক কালচারটাও তোমাকে বলতে হবে।
সেখানে যেমন ফাঙ্গাল কালচার একটা আছে, সেটা কি ডিটেলস দেখে নিও, অ্যানোরোবিক কালচার, তারপর তোমার টিউবারকুলোসিসের জন্য কালচার, এফবি কালচার, তাই না? তাহলে একটা ক্রনিক কন্ডিশন হলে এফবি কালচার, ফাঙ্গাল কালচার, অ্যানোরোবিক কালচার, এগুলি তোমাকে অ্যান্সারে এমনি লিখে দিতে হবে। তো এটা ব্যাকটেরিয়া আমরা জানি, একটু ব্রাঞ্চিং এবং নোকার্ডিওসিস সাথে এটা ডিফারেন্স হলো যে নোকার্ডিওসিস ফিলামেন্টাস না এতটা, ওটা গ্রাম পজিটিভ রড, এবং নোকার্ডিওসিস হয় কি যে একটা মডিফাইড এবি স্টেন নিচ্ছে, স্লো এবি স্টেন নিচ্ছে, যেটা তোমার অ্যাক্টিনোমাইকোসিস নিচ্ছে না। সেই জন্য তোমার কোনো সাইনাস অথবা সালফার গ্রানুল অথবা রেডিওলজিক্যাল ফিচার যদি কনফিউশন হয়ও, তারপরেও তোমার মাইক্রোস্কোপিক ফাইন্ডিং দিয়ে নোকার্ডিওসিস এবং অ্যাক্টিনোমাইকোসিসকে তুমি আলাদা করে ফেলতে পারবা। আর অ্যাক্টিনোমাইকোসিস কিন্তু নোকার্ডিওসিসের চেয়ে কমন। আচ্ছা, স্পুটাম পজিটিভিটি ডাজ নট এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস। তুমি স্পুটাম করে অ্যাক্টিনোমাইকোসিস পেলা, যে এই তোমার ব্রাঞ্চিং ফিলামেন্টাস গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তোমাকে রিপোর্টে দিয়ে দিল, তার মানেই কিন্তু তুমি কনফার্ম বলবো না যে পেশেন্টের অ্যাক্টিনোমাইকোসিস এস্টাবলিশড। কেন না? স্পুটামে পাওয়ার পরেও কেন এস্টাবলিশড না ডায়াগনোসিস? যে নরমাল আচ্ছা, তোমার নরমাল শব্দটা শোনা গেছে, নরমাল মানে নরমাল ফ্লোরা বলতে চাচ্ছ? নরমাল কমেন্সাল হিসেবে নরমাল থাকে, কমেন্সাল হিসাবে থাকতে পারে, যাই হোক। তো নরমাল কমেন্সাল হিসাবে থাকতে পারে, সেজন্য স্পুটাম পজিটিভ হলেই আমরা তাকে আমরা ডিক্লেয়ার করব না। সে কিন্তু যদি আবার ব্রঙ্কোস্কোপিতে পজিটিভ হয়, ধরো, কারণ অ্যান্ড্রোবঙ্কিয়াল অ্যাক্টিনোমাইকোসিস কিন্তু হতে পারে, আমরা পরে দেখব। অ্যাক্টিনোমাইকোসিস প্যারেনকেমাতে হতে পারে, লেরিংসে হতে পারে, ব্রঙ্কাসের ভিতরে হতে পারে, অ্যান্ড্রোবঙ্কিয়াল অ্যাক্টিনোমাইকোসিস হতে পারে, এবং অনেক সময় এটা কিন্তু ব্রঙ্কোস্কোপিক ডায়াগনোসিস। যদি তুমি ব্রঙ্কোস্কোপি করে অ্যাক্টিনোমাইকোসিস পাও, দ্যাট উইল এস্টাবলিশ অ্যাক্টিনোমাইকোসিস, কিন্তু স্পুটামে হবে না, কারণ ওরাল কেভিটিতে ওরোফেরিংসে কিন্তু এটা কমেন্সাল হিসেবে থাকতে পারে, বাট নট ইন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে এটা কমেন্সাল হিসেবে থাকবে না। তাহলে তোমরা বলেছো যে ওরাল কেভিটি, জিআইটি, ইউরোজেনিটাল ট্র্যাক্টে আমরা নরমালি অ্যাক্টিনোমাইকোসিস পেতে পারি ইন গ্রাম স্টেনিং অথবা কালচার, সেজন্য এই লোকেশনগুলি আমাকে মাথায় রাখতে হবে। তো দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টরস। আদার নোকার্ডিওসিসের রিস্ক ফ্যাক্টরের সাথে এই উপরের দুইটা ইজ পিকুলিয়ার ফর অ্যাক্টিনোমাইকোসিস: পুয়ার ওরাল হাইজিন এবং ডেন্টাল ডিজিজ। এবং অ্যাসপিরেশন, যাদের অ্যাসপিরেশন হয় তাদের হবার চান্স বেশি অ্যাক্টিনোমাইকোসিস, এবং অ্যাসপিরেশনের সাথে এটার লিঙ্ক আছে। এবং অ্যাসপিরেশন হতে হবে তোমার সেপটিক মেটেরিয়াল। আমার যদি ওরাল হাইজিন যদি ওকে থাকে, ইভেন অ্যাসপিরেশন হলেই তার অ্যাক্টিনোমাইকোসিস হবে না। তাহলে এই যে অ্যাসপিরেশনের সাথে এটা লিঙ্কড, এই থেকে কি বলতে পারো যে চেস্ট এক্সরে বা সিটি স্ক্যানে তুমি কোন লোকেশনে অ্যাক্টিনোমাইকোসিস বেশি পাবা, বা পেশেন্টের কোন লোকেশনে অ্যাক্টিনোমাইকোসিস হওয়ার চান্স বেশি, as it is related to aspiration from mouth cavity? এটা তোমার যে গ্রেভিটি যেখানে তোমাকে ফেভার করবে, তোমার লোয়ার লোবে, তুমি এপিক্যাল সেগমেন্টে আমরা যাচ্ছি না, মানে বিশেষ করে আপারে হবে না তা না, তোমরা তো অলরেডি আপার দেখেছই, এবং আপার দেখবা, আমি একটু পরে তোমাকে সিটি স্ক্যান দেখাবো, আপার লোবেও হয়, কিন্তু মেইনলি আপার লোবেও তো ডিপেন্ডেন্ট সেগমেন্ট আছে, তাই না? গ্রেভিটি আপার লোবেও তোমার হতে পারে, তো মেইনলি কোন সেগমেন্টে গ্রেভিটির জন্য হয় আপার লোবে, বলো তো দেখি। অ্যাসপিরেশন হলে আপার লোবের কোন সেগমেন্টে হবে? পোস্টেরিয়র সেগমেন্ট। আপার লোবের মধ্যে পোস্টেরিয়র, আর লোয়ার লোবের হচ্ছে এপিক্যাল। এপিক্যাল, হ্যাঁ। তোমার নেট কিন্তু বেশ ডিস্টার্ব করতেছে, আমরা প্রায় সেন্টেন্স কিন্তু শুনতে পাইনি আগে, তবে নরমাল শব্দ দিয়ে আমরা ধরে নিয়েছি যে নরমাল ফ্লোরা হতে বলতে চেয়েছো, তারপরে কিন্তু আর শুনিনি। হ্যাঁ, তাহলে পোস্টেরিয়র সেগমেন্ট অফ আপার লোব হতেই পারে, তারপরে আবার এপিক্যাল সেগমেন্ট অফ লোয়ার লোব হতেই পারে,
তো যেহেতু এটা অ্যাসপিরেশনের সাথে রিলেটেড, লোয়ার লোব এন্ড পেরিফেরি এই সাইটগুলিতে তোমার অ্যাক্টিনোমাইকোসিস, পালমারি অ্যাক্টিনোমাইকোসিস বেশি হয়। পালমারি রিস্ক ফ্যাক্টর মানে এনি কন্ডিশন দ্যাট অলরেডি ডেস্ট্রয়েড লাং প্যারেনকাইমা, সেখানে তোমার অ্যাক্টিনোমাইকোসিস হবার চান্স বেশি থাকে। তো যে পেশেন্টের পোস্ট টিবি ফাইব্রোসিস আছে, যার ব্রঙ্কিকটিসিস আছে, যার ইমফেসিমা মানে সিওপিডি আছে, তার বেলায় তুমি কিন্তু সেকেন্ডারি টু দ্যাট কন্ডিশন পেশেন্টের অ্যাক্টিনোমাইকোসিস ডেভেলপ থাকতে পারে বা ডেভেলপ করতে পারে। তো অলরেডি আমরা বলে ফেলছি যে অ্যাসপিরেশন এবং ডেন্টাল হাইজিন ম্যাটার্স এই পেশেন্টের বেলায়, অ্যাক্টিনোমাইকোসিসের বেলায়। তো এই পেশেন্টের কোনো অ্যাসপিরেশনের রিস্ক ফ্যাক্টর আছে কিনা এবং অ্যাসপিরেট ম্যাটেরিয়ালগুলি মানে সেপটিক কিনা, ডেন্টাল হাইজিন পুয়ার কিনা, সেইটাও তোমাকে চিন্তা করতে হবে। তাহলে ডায়াগনোসিস আমরা ইজিলি করতে পারবো বা আমাদের সাসপিশনটা আমরা মেনটেন করতে পারবো। তো যে কোনো অর্গানই ইনভলভ হতে পারে। তারপরেও এটা তিনটা ক্লাসিফিকেশন আছে, সার্ভাইকোফেশিয়াল সবচেয়ে বেশি, অ্যাবডোমিনোপেলভিক তারপরে, আর পালমোনারি বা থোরাসিকটা হলো 3 নম্বরে। তা সিএনএস ইনভলভমেন্ট হয়, স্কিন ইনভলভমেন্ট হয়, যে কোনো অর্গানই ইনভলভ হতে পারে। তবে ক্লাসিফিকেশন হিসাবে তোমরা এটা মনে রাখবা। আর ক্লিনিক্যাল ফিচার যদি ধরি, পেশেন্ট কিন্তু যে ক্রনিক্যালি ইল থাকবে কিন্তু টক্সিক থাকবে না। ফিভার, ওয়েট লস, কাফ, লো গ্রেড ফিভার, একটা টিবি লাইক ফিচার নিয়ে সে থাকবে। তারপর নিউমোনিয়া রিজলভ হচ্ছে না, অথবা নিউমোনিয়া স্লোলি রিজলভ হচ্ছে, এরকম একটা সিনারিও নিয়ে সে তোমার কাছে আসবে। তখন তোমাকে চিন্তা করতে হবে যে অন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের সাথে যেটা অ্যাক্টিনোমাইকোসিস কিনা। হ্যাঁ, তোমরা অলরেডি বলে ফেলছো যে আমরা গ্রাম স্টেনিং কালচার করব, হিস্টোপ্যাথোলজি, রেডিওলজি, এটা হলো যে বেসিক পয়েন্টগুলি। তো কালচারের কথা যদি বলি, আমাকে প্রলং অ্যানোরোবিক কালচার করতে হবে। আর গ্রাম স্টেনিংটা কালচারের চেয়ে বেশি সেন্সিটিভ, এবং কেন কালচারের চেয়ে বেশি সেন্সিটিভ সেটা আমরা বলে ফেলেছি। হিস্টোপ্যাথোলজিতে কি পাবো বা কি পেতে পারি? হিস্টোপ্যাথোলজিতে বা কোনো মানে তুমি যদি মাইক্রোস্কোপি করো, আন্ডার দ্য মাইক্রোস্কোপ কোনো টিস্যু, সেখানে তুমি ওই যে একটা তো ইউলো সালফার গ্রানুল পাবা, সালফার গ্রানুল বলা হয়, এটা আসলে ইউলো কালারের জন্য। তুমি নেক্রোসিস পাবা, এটা তোমার হিস্টোপ্যাথোলজিতে। আর তারপর আমরা একটা ছবি দেখবো পরে। আর একটা হলো যে সেটারই তুমি মাইক্রোস্কোপি করলে যে ফিলামেন্টাস গ্রাম পজিটিভ, ব্রাঞ্চিং ফিলামেন্টাস, হ্যাঁ ব্রাঞ্চিং ফিলামেন্টাস গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তুমি পাবে, ব্যাসিলাই, তাই না? সেটাকে তুমি যদি মাইক্রোস্কোপির মাইক্রোবায়োলজির স্যাম্পল হিসাবে যদি সেই টিস্যুটাকে তুমি ইউজ করো। আচ্ছা, তোমাকে যিনি মাইক্রোবায়োলজিস্টকে কিন্তু ক্লিনিশিয়ানকে বলে দিতে হবে যে আমি এটা অ্যাক্টিনোমাইকোসিস সাসপেক্ট করছি। আরেকটা কন্ডিশন কি ছিল? মেলিউডোসিস, তাই না? মেলিউডোসিস, অ্যাক্টিনোমাইকোসিস, নোকার্ডিওসিস তুমি যদি সাসপেক্ট করো, তাহলে কিন্তু ওই মাইক্রোবায়োলজিস্টকে ইনফর্ম করে দিতে হবে। তাহলে তার তোমার ইনফরমেশনের ভিত্তি করে উনি প্রলং কালচার করবে, উনি অ্যানোরেবিক কালচার করবে, উনি অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া ইউজ করবে, তাই না? অ্যানোরেবিক কালচার আমরা হয়তো লিখে দিতে পারি, কিন্তু আমরা কি একটা মানে এখানে যখন আমরা পাঠাবো তখন স্যার আমরা কি একই সাথে অ্যাক্টিনোমাইকোসিস তারপর হচ্ছে নোকার্ডিওসিস এগুলা কি একসাথে বলে দিতে পারবো নাকি? মানে একই ইয়ে দিয়ে, তোমার কারণ এগুলো তো অনেক সময় একরকম ভাবেই আসে, তো আমার তো দুইটাই সন্দেহ থাকতে পারে যে এই দুইটা একটা হতে পারে। এখন মনে করো যে তার যদি ওরাল হাইজিন, অ্যাসপিরেশন সেটা মেইন ফ্যাক্টর হয়, তাহলে আমরা অ্যাক্টিনোমাইকোসিসের উপরই জোর দিব। তার যদি তুমি সালফার গ্রানুল পাও, নোকার্ডিওসিসে যদিও পাওয়া যেতে পারে, সাইনাস পাও, নোকার্ডিওসিসে পাওয়া যেতে পারে, কিন্তু সেখানে তো কম। সেক্ষেত্রে ওইভাবে তোমাকে মানে জাজ করে চিন্তা করে দিতে হবে। তারপরে তোমার মধ্যে যদি দুইটাই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে, হ্যাঁ থাকতেই পারে। পেশেন্ট যদি এমন হয় যে ইমিউন সাপ্রেসড, পেশেন্টের এইচআইভি আছে, ইমিউনো সাপ্রেসেন্ট নিচ্ছে, স্টেরয়েড খাচ্ছে, তখন তুমি লিখে দিতে পারো দুইটা যে আমি এই কন্ডিশন সাসপেক্ট করতেছি। নিশ্চয়ই অ্যাক্টিনোমাইকোসিস, নোকার্ডিওসিস কাছাকাছি আসবে, মেলিউডোসিস আবার এখানে আসবে না। আবার যে পেশেন্টের মেলিউডোসিস চিন্তা করতেছো, তার বেলায় আবার অ্যাক্টিনোমাইকোসিস আসবে না। তুমি যখন থ্রো হিস্ট্রি এক্সামিনেশন করো, তারপরে তুমি লিখতে পারো একাধিক।
কারণ যেহেতু নোকার্ডিওসিস, আমরা তো আগেই বললাম নোকার্ডিওসিস, অ্যাক্টিনোমাইকোসিস এগুলির ক্লিনিক্যাল ফিচার, রেডিওলজিক্যাল ফিচার এবং রিস্ক ফ্যাক্টর বেশ কাছাকাছি, আবার ডিফারেন্সিয়েট করারও কিছু পয়েন্ট আছে। আর বিশেষ করে আফটার ডুইং চেস্ট এক্সরে অ্যান্ড সিটি স্ক্যান তুমি কখনো কখনো অলমোস্ট শিওর হয়ে যাবা যে এটা অ্যাক্টিনোমাইকোসিস হতে পারে, এবং একে অ্যাক্টিনোমাইকোসিসের উপর বেশি জোর দিতে হবে। আমরা পরে কয়েকটা এক্সরে এবং সিটি স্ক্যান দেখব যে দিস ইজ টিপিক্যাল অফ অ্যাক্টিনোমাইকোসিস। তখন আর তোমার মধ্যে নোকার্ডিওসিসের ভাবনাটা থাকবে না। কিন্তু সবসময় তো তুমি টিপিক্যাল পাবা না। ইন দ্যাট কেস ইউ মে মেনশন বোথ দ্য কন্ডিশন ক্লিনিশিয়ানকে, যে আমি অ্যাক্টিনোমাইকোসিস চিন্তা করতেছি এবং আমার আরেকটা ডিডি হলো নোকার্ডিওসিস। আর মেলোডিওসিসের বেলায় দেখো যে তুমি যখন মেনশন করে দিচ্ছ তখন ডায়াগনোসিস হয়ে আসতেছে, যখন তুমি মেনশন করতেছো না তখন দেখা গেল যে ডায়াগনোসিস হচ্ছে না। এবং মেনশন করাটাই আইডিয়াল, না করাটা, তুমি তো আর মাইক্রোবায়োলজিস্টের পরীক্ষা নিচ্ছ না, তোমার ইনফরমেশনের উপর অনেক কিছু নির্ভর করবে। আচ্ছা, আমরা এখন কয়েকটা সিটি স্ক্যান এবং এক্সরে দেখি রেডিওলজিক্যাল ফিচার অফ অ্যাক্টিনোমাইকোসিস। এটা তোমার অ্যাক্টিনোমাইকোসিসের একটা পয়েন্ট হলো যে এটা মাঝে মাঝে এই কনসলিডেশনের মাঝে বা মাস লাইক লিশনের মাঝে একটা হাইপোডেন্সিটি থাকতে পারে, সবসময় থাকবে এমন কোনো কথা নেই। এবং ইন মেনি অফ দ্য কেসে তোমার প্লুরাল থিকিনিং থাকে। এই দেখছো প্লুরাল থিকিনিং, এবং এটা পেরিফেরালি লোকেটেড। আমি আবারও বলি, সেন্ট্রাল পেরিফেরাল সবই হতে পারে, আপার লোয়ার সবই হতে পারে, ইউজুয়ালি লোয়ার এবং পেরিফেরাল। তাহলে এই যে তুমি হাইপোডেন্স এরিয়া পেলা এবং সারাউন্ডিং হাইপারডেন্স এবং একই সঙ্গে প্লুরাল থিকিনিং, এটা তোমাকে স্ট্রাইক করবে যে এটা অ্যাক্টিনোমাইকোসিস কিনা। তো সাথে তো তোমার রিস্ক ফ্যাক্টর, হিস্ট্রি ওসব তো আছেই, সবকিছু মিলিয়ে। অ্যাক্টিনোমাইকোসিসের আরেকটা ফিচার হলো তোমার যে কনসলিডেশনের মাঝে, দিস ইজ ডেফিনেটলি কনসলিডেশন। তুমি নিউমোনিক কনসলিডেশন চিন্তা করতেই পারো, তাকে নিউমোনিয়া চিকিৎসা দিতেই পারো, কিন্তু একই সঙ্গে কিছু সারাউন্ডিং স্যাটেলাইট নোডুলের মতো থাকতে পারে। এটা মেলিগনেন্সিতেও থাকতে পারে। আমরা কিন্তু আগেই সারেন্ডার করে নিছি যে অ্যাক্টিনোমাইকোসিস খুব কমনলি মেলিগনেন্সি, টিউবারকুলোসিস, নিউমোনিয়ার সাথে মিমিক করে, বিশেষ করে নন রিজলভিং। সুতরাং মেলিগনেন্সিও তুমি চিন্তা করতে পারো। আমরা যখন লাং ক্যান্সার স্টেজিং পড়েছি তখন ছিল না একটা মেলিগনেন্সি সাথে তোমার স্যাটেলাইট নডিউল আছে, তখন স্টেজ কি হবে সেটা অন্য প্রসঙ্গ। সো এই যে এরকম কনসলিডেশন, তার প্রেজেন্টেশন হলো নিউমোনিয়ার মতো, সাথে এরকম নডুলার স্ট্রাকচার পাচ্ছ, তখন কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে এটা অ্যাক্টিনোমাইকোসিস কিনা। দিস ইজ টিপিক্যাল অফ অ্যাক্টিনোমাইকোসিস। নোকার্ডিওসিসে কিন্তু এরকম আমরা পাইনি। নোকার্ডিওসিসে কিন্তু আমরা এরকম হাইপোডেন্স মাঝখানে অ্যাসোসিয়েটেড প্লুরাল থিকিনিং সেরকম পাইনি। আচ্ছা, যেটা বললাম যে সেম, যে এখানে দেখো যে কনসলিডেশন আছে, একটা সাপোর্টিভ নিউমোনিয়া, সোনার মাঝখানে মাঝখানে তোমার নেক্রোসিস হয়ে গেছে, নেক্রোসিস হয়ে কেভিটি ফর্মিং এরিয়া। যে কেভিটিটা আসলে কিভাবে হয় নিউমোনিয়াতে, যে যখন ইনফ্লামেশন যখন নেক্রোসিসে কনভার্ট করে, তখনই কিন্তু সেখানে তুমি এই নেক্রোটাইজিং এরিয়াগুলি পাবা, যেটাকে নেক্রোটাইজিং নিউমোনিয়া বলে। এবং আলটিমেটলি এটার সাইজ যখন বড় হয়ে যাবে, একটা লিমিটের চেয়ে বড় হয়ে যাবে, তখন সেটাকে আমরা লাং অ্যাবসেস বলি, নেক্রোটাইজিং নিউমোনিয়া, লাং অ্যাবসেস। এই দেখো এখানে একটা হাইপোডেন্স এরিয়া কিন্তু আছে মাঝখানে, এবং দিস হাইপোডেন্স এরিয়া একই পেশেন্টের এই উইন্ডোতে আবার তুমি কিন্তু প্লুরাল থিকিনিংও পাচ্ছ। সো এরকম একটা ডেস্ট্রাকটিভ একটা চেহারা, তার নিউমোনিয়া লাইক প্রেজেন্টেশন বা টিবি লাইক প্রেজেন্টেশন, ডেফিনেটলি তুমি টিউবারকুলোসিস আগে চিন্তা করবা। কিন্তু আফটার এক্সক্লুশন অফ টিবি, অথবা পেশেন্টের ভাগ্য যদি খারাপ হয় যে এন্টিটিবি খাচ্ছে, রেসপন্স করতেছে না, তারপরও যদি আমরা এটা চিন্তা না করি, তাহলে সেটা আমাদের অনেক বড় ভুল হয়ে যাবে। আরেকটা ব্যাপার দেখছো, এটা কিন্তু যে থোরাসিক ওয়ালে চলে গেছে, যে তোমরা যেটা বললা, দ্যাট কেভিটি হ্যাজ এক্সটেন্ডেড ইনটু থোরাসিক ওয়াল। সুতরাং কোনো কেভিটি যদি, কোনো কনসলিডেশন বা নিউমোনিয়া যদি থোরাসিক ওয়ালে চলে যায়, সেটা কিন্তু কি বলা যায়, অ্যাক্টিনোমাইকোসিস তো হবেই, মেলিগনেন্সিও হতে পারে, ইভেন
কিন্তু টিউবারকুলোসিসে হবে কি, যদি পায়োথোরাক্স হয়, এম্পাইমা হয়, এম্পাইমা নেসেসিটেন্স হবে। কিন্তু একটা টিবির অপাসিটি, একটা টিবি লিশন চেস্ট ওয়াল পর্যন্ত চলে গেছে, সেটাও হতে পারে, আমরা পেয়েছি, কিন্তু কম হয়, অ্যাক্টিনোমাইকোসিসে হয়। তারপরেও দেখো যে ডিডিতে তুমি টিবি না রেখে পারবা না, যে একটা কনসলিডেশন অথবা একটা মাস দ্যাট হ্যাজ এক্সটেন্ডেড ইনটু দ্য থোরাসিক ওয়াল, নট নেসেসারিলি দিস ইজ অলওয়েজ ম্যালিগন্যান্সি, নট নেসেসারিলি যে দিস শুড বি টিউবারকুলোসিস অলওয়েজ, এটা অ্যাক্টিনোমাইকোসিসও হতে পারে। সো আর হিস্ট্রি, এখানে যদি এমন হয় যে কনস্ট্যান্ট চেস্ট পেইন, এই পেইন তুমি কোনোভাবেই কমাতে পারছো না, তখন ম্যালিগন্যান্সি চিন্তা করবা। আর এটা যদি হয় যে ফিভার, ওয়েট লস, নন স্পেসিফিক ফিচার, নিউমোনিয়া লাইক ফিচার, তখন তুমি অ্যাক্টিনোমাইকোসিস টিবি চিন্তা করবা। ইফ দেয়ার ইজ সাচ হাইপোডেন্স এরিয়া, তখন অ্যাক্টিনোমাইকোসিসের উপর একটু বেশি জোর দিবা। যদি অ্যাসোসিয়েটেড প্লুরাল থিকেনিং থাকে, ওকে, থিকেনিং তো টিবির খুবই ফেভারে, একই সঙ্গে তোমার অ্যাক্টিনোমাইকোসিসটাও চিন্তা করতে হবে। যে তুমি যেটা বললা যে যে ফিশার দিয়ে স্প্রেড হচ্ছে, এখানে দেখো যে একটা ফিশার, ইন্টারলোবার ফিশার দিয়ে তোমার এক্সটেনশন এক্সটেন্ড করতেছে, এক্সপান্ড করতেছে লিশন, একটা নেক্রোটিক একটা এরিয়া। আবার দেখো এট দ্য সেম টাইম সেন্ট্রাল হাইপোডেন্স এরিয়া, এট দ্য সেম টাইম তোমার প্লুরাল থিকেনিং। তাহলে এই সবগুলি চিন্তা করে তুমি কিন্তু অলমোস্ট শিওর যে দিস ইজ অ্যাক্টিনোমাইকোসিস। ইভেন টিউবারকুলোসিসটাও এটা 2 নম্বরে চলে আসবে, এই সবগুলি মিলিয়ে অ্যালং দ্য ও ফিশার স্যার, যখন যায়। এখানে স্যার ক্যাভিটিটা ইন্টারলোভার সেপ্টা দিয়ে এক্সটেনশন করতেছে দেখা হ্যাঁ, যাচ্ছে, তাই না স্যার? হ্যাঁ, ক্যাভিটি এই কথাটাই লেখা ছিল, হ্যাঁ স্যার। সেটাই। তাহলে এটা একটা টিপিক্যাল ফিচার। এখানেও দেখো একটা একটা নেক্রোটাইজিং নিউমোনিয়ার মতো, আমরা তো হিস্ট্রি জানি না, হিস্ট্রি নিয়ে দেখবো যে পেশেন্ট অ্যান্টিবায়োটিক খাচ্ছে, রিজলভ হচ্ছে না, অথবা হলেও অল্প হয়েছে, একই সঙ্গে তার একটু প্লুরাল থিকেনিং আছে, সেন্ট্রাল হাইপোডেন্সিটি এখানে আমরা পাচ্ছি না। সেই জন্য আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে পালমোনারি অ্যাক্টিনোমাইকোসিসটা রাখবো। সেম, এখানে ঠিক সেম না, এই পেশেন্টের আন্ডারলাইং ব্রঙ্কিয়েক্টিসিস আছে। এটা ডেসক্রিপশন কি হবে বলো, আমাদের ফেজ বি বলো, এই লিশনটার ডেসক্রিপশন কি? হ্যাঁ এটা বলো। তো ঠিক ব্রঙ্কাস মনে হচ্ছে, হ্যাঁ মানে এটা, ডাইলেটেড ব্রঙ্কাস। হ্যাঁ ডাইলেটেড ব্রঙ্কাস। আর একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট, ব্রঙ্কাস ইজ আর হচ্ছে ডাইলেটেড, যে ব্রঙ্কাস ডাইলেটেড, ওয়াল হচ্ছে ঠিক, ওয়াল আর হচ্ছে হচ্ছে যে একটা হ্যাঁ, আর একটা হচ্ছে যে ওই যে রিং এর রিং শ্যাডো আছে, সিগনেট রিং আছে। তাহলে সিগনেট রিং। তোমাকে 3টা পয়েন্টই বলতে হবে বসবি আসলে, যে ব্রঙ্কাস ইজ ডাইলেটেড, ওয়াল ইজ থিক, এন্ড দেয়ার ইজ সিগনেট রিং। সো দিস ইজ ব্রঙ্কিয়েক্টিসিস, আমার কোনো সন্দেহ নাই। এই যে আন্ডারলাইং ব্রঙ্কিয়েক্টিসিস আছে, তার লোকাল লাং প্যারেনকেইমা ডিস্ট্রাকশনের জন্য, লোকাল প্যারেনকেইমার আনহেলদি লোকাল প্যারেনকেইমার জন্য, মানে লাং প্যারেনকেইমার জন্য, এইখানে সে এটাকে বলে ব্রঙ্কিয়েক্টিটিক অ্যাক্টিনোমাইকোসিস এর ফর্ম অফ কারণ আছে। অ্যাক্টিনোমাইকোসিস। হ্যাঁ ব্রঙ্কিয়েক্টিটিক, এখানে দেখো যে একটা একটা কনসলিডেশন এবং কেভিটি বলতে পারো, মাঝখানে তোমার কিন্তু যে ব্ল্যাক এরিয়া আছে, তো দিস ইজ কেভিটি। তাহলে একটা সেকেন্ডারি টু ব্রঙ্কিয়েক্টিসিস, সে পেশেন্ট হ্যাজ ডেভেলপড অ্যাক্টিনোমাইকোসিস। আর টিপিক্যালি পেশেন্টের কিন্তু প্লুরাল থিকেনিংও আছে। তার মানে দেখছো যে আইদার প্লুরাল থিকেনিং অথবা সেন্ট্রাল হাইপোডেন্সিটি, সেটা কিন্তু থাকতেছে সাথে সাথে, কিন্তু সবসময় থাকবে সেটা আবার মনে করো না, নাও থাকতে পারে। কিন্তু থাকলে তুমি সাথে সাথেই ইনভেস্টিগেশন করবা অ্যাক্টিনোমাইকোসিসের লাইনে, এবং মাইক্রোবায়োলজিস্টকে ইনফর্ম করে দিবা যে আই এম থিঙ্কিং দিস মে বি এ কেস অফ অ্যাক্টিনোমাইকোসিস। উনি তখন নেসেসারি কালচার করবে, নেসেসারি মিডিয়া উনি ইউজ করবে, ডিউরেশনটা উনি ঠিক করে দিবে, ঠিক করবে কতদিন উনি কালচার করবে। এখানে দেখো, এখানে একটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে এইখানে। এটা ডায়াগনোসিস কি মনে হয় বলো তো দেখি, কোশ্চেন ওপেন টু অল। এখানে আবার প্লুরাল থিকেনিং, এটা সব জায়গায় কেবল প্লুরাল থিক। আবার দেখো প্লুরাল থিকেনিং না পেলে অ্যাক্টিনোমাইকোসিস না, সেটা আবার চিন্তা করবে না, কারণ এখানে ম্যাক্সিমাম প্লুরাল থিকেনিং সহ চলে আসছে। এখানে একটা ডুয়েল প্যাথোলজি আছে, বলো তো সেই ডুয়েল প্যাথোলজিটা কি?
ডুয়েল প্যাথোলজি হলো ফাঙ্গাল ইনফেকশন আছে এর সাথে ফাঙ্গাল ইনফেকশন, মানে তোমাকে স্পেসিফিক বলতে হবে যে কারণ ইউ আর ইন অ্যাডভান্সড ফেজ। এয়ার ক্রিসেন্ট দেখা যাচ্ছে। এয়ার কিসেন দেখা যাচ্ছে, এটা টিউবার, এটা হলো যে কেভিটারি এয়ার ক্রিসেন্ট ক্যাভিটারি অ্যাসপারজিলোস। অ্যাসপারগিলোমা। তাহলে এই কেভিটারি অ্যাসপারগিলোমাই তুমি হয়তো চিন্তা করলা, ডেফিনেটলি চিন্তা করবা, কিন্তু পরে যখন মাইক্রোস্কোপি করা হলো দেখা গেল এখানে ফাঙ্গাল হাইফিও পাওয়া গেছে, আবার এই ব্রাঞ্চিং অ্যাক্টিনোমাইকোসিস ফিলামেন্টও পাওয়া গেছে। আবার অ্যাক্টিনোমাইকোসিস, এই ফাঙ্গাল হাইফির চারপাশে তোমার অ্যাক্টিনোমাইকোসিস আছে। অবশ্যই এটাকে বলে তোমার কনকমিটেন্ট ইনফেকশন অথবা কোএক্সিস্টেন্ট ইনফেকশন, দুইটা ইনফেকশন একসাথে থাকতে পারে। এবং এটা থাকারও আবার ব্যাখ্যা আছে, যে কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো ওইটার কারণে ওইখানে একটা অ্যানোরোবিক কন্ডিশন হলো, অ্যানোরোবিক কন্ডিশন দ্যাট অক্সিজেন ওয়াজ বিং ইউটিলাইজড বাই দ্য অর্গানিজম। তো সেখানে সেই মাইক্রো এনভায়রনমেন্টে একটা অ্যানোরোবিক কন্ডিশন হলো, সেই অ্যানোরোবিক কন্ডিশনে গিয়ে অ্যাক্টিনোমাইকোসিস গ্রো করা শুরু করে দিল অ্যাজ ইট নিডস অ্যানোরোবিক স্ট্যাটাস। সেজন্য তোমার এটাকে বলা হয় যে কনকমিটেন্ট ইনফেকশন, একটা আরেকটাকে নিয়ে আসে। তো এখানে দেখো যে তোমার প্রথম চিন্তা হলো পলিমাইক্রোবিয়াল হতে পারে, প্রথম চিন্তা হলো অ্যাসপারগিলোমা, কিন্তু এটাকে যখন হিস্টোপ্যাথোলজি করলা দেন ইউ গেট অ্যাক্টিনোমাইকোসিস প্লাস ফাঙ্গাল হাইফি, দুইটাই তুমি একসাথে পেয়ে গেল। এখানে বোধ হয় একটু দুই একটা, এটা একটা দুইটা দেখে এসে ব্রঙ্কিটিস বলা যাবে না, যাই হোক। তাহলে অ্যাসপারগিলোমা প্লাস অ্যাক্টিনোমাইকোসিসের কম্বিনেশন। এইখানে কি আছে বলতো দেখি, এখানে দেখো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা, যে ব্রঙ্কোলিথিয়াসিস, ব্রঙ্কোলিথিয়াসিসের সাথে অ্যাক্টিনোমাইকোসিসের খুব মানে কি বলা যায় রিলেশন আছে, দিস ইজ ইন্টার রিলেটেড। কখনো কখনো হোয়াট ইজ ব্রঙ্কোলিথিয়াসিস বলো তো দেখি, হাউ টু ডিফাইন ব্রঙ্কোলিথিয়াসিস? সেটা কি এন্ডোব্রঙ্কিয়াল ফরেন বডি প্রেজেন্ট থাকে? ডেফিনিশন অফ ব্রঙ্কোলিথিয়াসিস, হাউ টু ডিফাইন? এটুকুই জানি স্যার। এটা এনিওয়ান? ব্রঙ্কোলিথিয়াসিস, না স্যার, ক্যালসিফিকেশন থাকবে, কিন্তু এটার ক্যালসিফিকেশনটা কোথায় থাকবে? ডেফিনেশন দেওয়া হোয়ার? প্যারেনকাইমাতে। না, প্যারেনকাইমা না। ব্রঙ্কোলিথিয়াসিস হলো ক্যালসিফিকেশন অর অসিফাইড ম্যাটেরিয়াল উইদিন দ্য ব্রঙ্কাস। ব্রঙ্কাসের ভিতরে না, আমি থাকতে তো হবে। ব্রঙ্কোলিথ। হ্যাঁ, এই জন্য এর নাম ব্রঙ্কোলিথিয়াসিস। হ্যাঁ, সো ইফ ইউ গেট এনি ক্যালসিফিকেশন অর অসিফাইড ম্যাটেরিয়াল, অথবা ইন ব্রঙ্কোস্কোপি তুমি যদি ব্রঙ্কোলিথিয়াসিস পাও উইদিন দ্য ব্রঙ্কাস, আর সিটি স্ক্যান, তোমরা তো এক্সপার্ট হয়ে গেছো, সিটি স্ক্যান দেখেই তো বলতে পারবা যে দিস ইজ উইদিন ব্রঙ্কাস অর আউটসাইড ব্রঙ্কাস, 100% সেন্সিটিভ না হলেও, স্পেসিফিক না হলেও। তো তোমার অ্যাক্টিনোমাইকোসিসের সাথে এই ব্রঙ্কোলিথিয়াসিসের একটা স্ট্রং রিলেশন আছে। তুমি যদি কোনো অপাসিটির মধ্যে এরকম ক্যালসিফিকেশন পাও বা অসিফাইড ম্যাটেরিয়াল পাও, দেন এটা অ্যাক্টিনোমাইকোসিস দুইভাবে হওয়া সম্ভব। একটা হলো তোমার অ্যাক্টিনোমাইকোসিসের কমপ্লিকেশন হিসেবে সেকেন্ডারিলি ব্রঙ্কোলিথিয়াসিস হচ্ছে, আর অথবা আগে থেকে কোনো ব্রঙ্কিওলিথিয়াসিস ছিল, তার সেকেন্ডারি ইনফেকশন হয়ে সেকেন্ডারিলি সেখানে অ্যাক্টিনোমাইকোসিস গিয়ে তোমার থোরাসিক অ্যাক্টিনোমাইকোসিস করে ফেলছে। এবং এর যদি তুমি সেকশন করো, মাইক্রোস্কোপি করো, তো দেখবা যে এই দ্যাট পুরা ব্রঙ্কোলি যে ক্যালসিফিকেশনটা এবং তার চারপাশে সব জায়গায় তুমি অ্যাক্টিনোমাইকোসিস পাচ্ছ। তো প্রথমে চিন্তা করা হতো যে ব্রঙ্কোলিথিয়াসিস প্রথমে, আগে ক্যালসিফিকেশন ওসিফিকেশন, তারপরে সেকেন্ডারি ইনফেকশন বাই অ্যাক্টিনোমাইকোসিস। পরে দেখা গেল যে সেটা তো অবশ্যই মানে ইয়েস, অ্যাক্টিনোমাইকোসিস ইনফেকশন হওয়ার পরেও ব্রঙ্কোলিথিয়াসিস হতে পারে। সুতরাং তুমি এরকম একটা কনসলিডেশনের মাঝে যদি ক্যালসিফিকেশন পাও, অথবা ইন ব্রঙ্কোস্কোপি তুমি যদি কোনো ক্যালসিফাইড ম্যাটেরিয়াল পাও এবং অ্যাপ্রোপ্রিয়েট রিস্ক ফ্যাক্টর ক্লিনিক্যাল ফিচারের ব্যাকগ্রাউন্ডে বা রেডিওলজিক্যাল ফিচারের ব্যাকগ্রাউন্ডে, অবশ্যই তোমাকে অ্যাক্টিনোমাইকোসিসটা চিন্তা করতে হবে। এখন আমি জাস্ট আধা মিনিট সময় নিচ্ছি, তোমরা একটু চিন্তা করো
যে হোয়াট আর দ্য কজেস অফ ব্রঙ্কিওলিথিয়াসিস। জাস্ট আধা মিনিট, আমি আসতেছি। কজেস অফ ব্রঙ্কিওলিথিয়াসিস। হ্যাঁ, বলো তো কজেস অফ ব্রঙ্কিওলিথিয়াসিস। হ্যাঁ, ব্রঙ্কিওলিথিয়াসিসের মোস্ট কমন কজ হলো তোমার ক্যালসিফাইড লিম্ফ নোড। ধরো যে টিউবারক্লোসিস বা হিস্টোপ্লাজমোসিসের জন্য লিম্ফ নোড ক্যালসিফাইড হয়ে আছে, সেটা যদি ব্রঙ্কাসে পেনিট্রেট করে ফেলে বা থ্রো ওয়াল, দ্যাট ইজ দ্য মোস্ট কমন কজ। আর তারপর তোমাকে কিন্তু অ্যাক্টিনোমাইকোসিস বলতে হবে। আর কেউ যদি মানে কি বলা যায় ক্যালসিফাইড মেটেরিয়াল খেয়ে ফেলে, মানে অ্যাসপিরেশন হয়ে যায়, সেটাও পেতে পারো, তাই না? গরুর হাড্ডি খেয়ে ফেলছে, তুমি ব্রঙ্কাসের মধ্যে পাইলা ওসিফাইড মেটেরিয়াল, পাইতেই পারো এরকম সিটি স্ক্যান করে, বাট সেটাও পসিবল অ্যাসপিরেশন। তাহলে নাম্বার ওয়ান হলো যে ক্যালসিফাইড লিম্ফ নোড, মেইনলি তোমার আমাদের দেশের প্রেক্ষিতে টিউবারক্লোসিস, তারপর ইউএসএ বা অন্য দেশের প্রেক্ষিতে, ইউএসএ তে তো হিস্টোপ্লাজমোসিস বেশি হয়, আমেরিকাতে তাদের জন্য হিস্টোপ্লাজমোসিস, আমাদেরও কিন্তু হিস্টোপ্লাজমোসিস হয়, আমরা এটাকে বাদ দিতে পারবো না। সেটা যদি পেনিট্রেট করে অ্যাট দ্য ব্রঙ্কাল ওয়াল, তারপর তোমার অ্যাক্টিনোমাইকোসিস এন্ড আদার হলো তোমার অ্যাসপিরেশন অফ ক্যালসিফাইড মেটেরিয়াল। দিজ আর দ্য কজেস অফ ব্রঙ্কোলিথিয়াসিস। আমাদের নেক্সট ডিসকাশন হবে অন ডিটেইলস অফ ব্রঙ্কোলিথিয়াসিস। তোমরা ব্রঙ্কোলিথিয়াসিসটা পড়বা। আচ্ছা, এইখানে এইটাকে আমরা অ্যাক্টিনোমাইকোসিস বলতে চাচ্ছি কেন বলো তো? কেন অ্যাক্টিনোমাইকোসিস বলবো? চেস্ট থেকে চেস্ট মানে কনসলিডেশনের শ্যাডো সেটা ওয়াল দিয়ে স্যার বের হয়ে বাইরে আবার হচ্ছে আহ, বাইরে চলে গেছে, হ্যাঁ, ইয়েস, বাইরে সফট চলে টিস্যু গেছে। ইনভলভমেন্ট হ্যাঁ, দেখা যাবে। বাইরে চলে গেছে। তার মানে দেখো যে এখানে চেস্ট ওয়ালে একটা অপাসিটি, তার মধ্যে আছে হাইপোডেন্সিটি, আবার একই সঙ্গে দিস ইজ কন্টিনিউয়াস উইথ দ্য নেক্রোটাইজিং নিউমোনিয়া। হ্যাঁ নেক্রোটিক নিউমোনিয়া, কারণ দিস ইজ কন্টিনিউয়াস উইথ দ্য চেস্ট, মানে ইন্টারচেস্ট প্যাথোলজি, চেস্টের ভিতরের প্যাথোলজির সাথে বাইরের প্যাথোলজি কন্টিনিউয়াস। আবার ইন্ট্রাথোরাসিক। একটু মাইনিউটলি যদি চিন্তা করো, দেখো একটু ইফিউশনের মতো আছে, ইফিউশন বা থিকেনিং এর মতো আছে, যদিও এটা অনেক উপরে, এটা কিন্তু ট্রাকিয়া লেভেলে, কিন্তু এখানে দেখো আছে এই যে এরিয়াটা। যাই হোক, এটা প্লাস আর এটা মাইনাস, কি এটা ইনফিউশন? এটার এরিয়াটা হচ্ছে ইরেগুলার, মানে মার্জিন। হ্যাঁ। সো এখানে একটা তোমার নেক্রোটাইজিং নিউমোনিয়া আছে, এবং দ্যাট হ্যাজ এক্সপান্ডেড টু দ্য চেস্ট ওয়াল, এবং উইদিন দ্য চেস্ট ওয়াল তোমার হাইপোডেন্সিটি আছে। সো তুমি এটা তো এক নম্বরে অ্যাক্টিনোমাইকোসিস চিন্তা করবাই, এবং এর যে কোনো টিস্যু ডায়াগনোসিস হোক, তার যে কোনো মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস হোক, আমরা একটু হিন্টস দিয়ে দিব যে প্লিজ লুক ফর অ্যাক্টিনোমাইকোসিস, উই আর থিঙ্কিং অফ দ্যাট, আমরা ওইটা চিন্তা করতেছি। আচ্ছা, এখানে কি আছে? স্যার চেস্টেও লেশন আছে, আর অ্যাবডোমেনেও স্যার ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে। ও বোনেও স্যার হচ্ছে বোন ইনভলভমেন্টও আছে, ভার্টিব্রা। বা এইখানে এই যে দেখো, এটা হলো ইসোফেগাস আর এটা হলো ব্রঙ্কাস, এখানে কিছু দেখতে পাচ্ছ? ও আচ্ছা, ব্রঙ্কো প্লুরাল ফিস্টুলা। ফিস্টুলা আছে। না, মানে স্লিপ অফ টাং হয়ে গেছে, ব্রঙ্কো হ্যাঁ জি স্যার, মানে ব্রঙ্কো ব্রঙ্কো, প্লুরাল না, মানে ব্রঙ্কো ইসোফেজিয়াল। ব্রঙ্কো ইসোফেজিয়াল। ইসোফেজিয়াল ফিস্টুলা। তাহলে ব্রঙ্কো মানে দ্যাট ওয়াজ স্লিপ অফ টাং, বুঝতে পারছি। ও তো ওটা এই যে স্যার ভার্টিব্রা মনে হচ্ছে, হ্যাঁ, তাহলে দেখো যে মানে এখানে মাথা। ইসোফেগাসের সাথে ব্রঙ্কাসের ফিস্টুলা, এবং অ্যাক্টিনোমাইকোসিস কিন্তু তোমার ফিস্টুলা করতে পারে। এখানে দেখো যে এখানে নেক্রোটাইজিং নিউমোনিয়া, এবং দ্যাট ইজ মানে এক্সটেন্ডেড আপ টু ইসোফেগাস। এই যে ইসোফেগাসের সাথে এটার কোনো পার্থক্য নাই, তবে শুধুমাত্র সিটি স্ক্যানটা দেখে ফিস্টুলা তো আর বলা যাচ্ছে না, একটা সেকশন দেখে, অনেকগুলি সেকশন দেখলে কিন্তু অনেক সময় বলা যায়। কিন্তু এখানে বেরিয়াম সোয়ালোতে কিন্তু ডেফিনিট তোমার
কানেক্ট কমিউনিকেশন আছে, দ্যাট ইজ ব্রঙ্কো ইসোফেজিয়াল ফিস্টুলা। ব্রঙ্কো ইসোফেজিয়াল ফিস্টুলায় বা মোস্ট কমন সিমটম কি হবে বলো তো দেখি, বা ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলাতে নাম্বার ওয়ান সিমটম কাফ হওয়ার কথা স্যার। কখন কাফ হবে? ইন হুইচ কন্ডিশন? এমন একটা বিশেষ কন্ডিশন মানে যখন তার কাফ হবে, ডিউরিং ডিগ্লুটেশন কাফ হতে পারে, মানে খাবারের সময় আর কি। সে যদি খাবারের সময়। মুখে কিছু না দিয়ে ডিগ্লুট করে তাহলে তো হবে না, কিছু একটা যখন যখন কোনো পেশেন্ট জি বলে স্যার, যে আমি খাবার সময়। আমি খাওয়ার সময় কাশি, তখনই মনে করবা যে ট্রাকিয়া এবং ইসোফেগাস কমিউনিকেশন হয়ে গেছে, অথবা ব্রঙ্কাস এন্ড ইসোফেগাসের কমিউনিকেশন হয়ে গেছে। এটা তো নাম্বার ওয়ান সিমটম। তখন চিন্তা কর, বিশেষ করে মেলিগনেন্সির পেশেন্ট, রেডিওথেরাপি পাচ্ছে এরকম পেশেন্ট, বা ব্রঙ্কোইসোফেজিয়াল ফিস্টুলা হতে পারে, ওই রিস্ক ফ্যাক্টর, ওই কজ আছে, মেইনলি তো দুইটা। বা ট্রমার পেশেন্ট, সে যদি বলে যে আমি খেতে গেলেই কাশি শুরু হয়, তাহলেই ইউ সার্চ ফর ট্রাকিওইসোফেজিয়াল অর ব্রঙ্কোইসোফেজিয়াল ফিস্টুলা। তো অ্যাক্টিনোমাইকোসিস দেখো ফিস্টুলাও করতে পারে। এবং আরেকটা ব্যাপার দেখো এখানে, এই যে ক্যালসিফিকেশন আছে, দেয়ার ইজ ক্যালসিফিকেশন। এটা আবার ফাঙ্গাল বল কিনা, কারণ ডুয়েল প্যাথোলজি তো হতেই পারে। এখানেও দেখো দিস ইজ কনসলিডেশন, এবং কি আছে এখানে, এখানে কিন্তু এটাও কিন্তু ব্রঙ্কোলিথিয়াসিস। আমরা যেটা বললাম আগেই, আবার রিপিট করি, যে প্রি এক্সিস্টিং ব্রঙ্কোলিথিয়াসিস থাকলে সেখানে অ্যাক্টিনোমাইকোসিস হতে পারে, অথবা আফটার অ্যাক্টিনোমাইকোসিস পরে ব্রঙ্কোলিথিয়াসিস হতে পারে। এবং ব্রঙ্কোলিথিয়াসিস বাই ডেফিনিশন অ্যান্ড্রোবঙ্কিয়াল, ব্রঙ্কাসের ভিতরে হবে, বাইরে না। এটাও ব্রঙ্কাসের ভিতরেই। এখানে কি আছে, এই পেশেন্টের ব্রঙ্কোস্কোপি করলে কি পাওয়া যাবে? এখানেও ব্রঙ্কোলিথিয়াসিস এখানে ব্রঙ্কোলিথিয়াসিস, সাথে সাথে। ইয়েস। তাহলে এখানে তুমি ব্রঙ্কোস্কোপি করলে এই ক্যালসিফাইড মেটেরিয়ালটা পাবা, তাই না? তাহলে এখন থেকে তুমি যখন ব্রঙ্কোস্কোপি করবা এবং ইনসিডেন্টালি যখন দেখবা যে হার্ড মেটেরিয়াল পাচ্ছ, ক্যালসিফাইড মেটেরিয়াল পাচ্ছ, তখন কিন্তু এটা চিন্তা করবা। আমরা কিন্তু একটা পেশেন্ট পেয়েছিলাম, ওই হার্ড মেটেরিয়াল, কোনো এক্সপ্লেনেশন নাই, পুরো বিশ্ব ইনভেস্টিগেশনে কিছু আসে নাই, 307-এর পেশেন্টটা। আচ্ছা, কিন্তু ইনভেস্টিগেশনে আসবে, আমরা সেটা অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেশন দিয়ে দিয়েছিলাম কিনা, যে কালচার শুড বি ইন অ্যানারোবিক মিডিয়া, যদি না দিয়ে দিই তাহলে তো এটা মিস হবেই, তাই না? এই জিনিসগুলি কিন্তু মিস করা যাবে না। তাহলে সেম এখানে দেখো যে এখানে ব্রঙ্কোলিথিয়াসিস আছে, আর এখানে অ্যাওর্টোপালমোনারি উইন্ডোতে এখানে একটু ক্যালসিফিকেশন আছে। আগেরটাতে কি স্যার পোস্ট অবস্ট্রাকটিভ ব্রঙ্কিয়েক্টেসিসও ছিল? হ্যাঁ, এটা বলতে পারো যে ফলোইং আফটার দিস অবস্ট্রাকশন, ডিস্টাল টু দ্য অবস্ট্রাকশন, এখানে তোমার ব্রঙ্কিওক্টিটিক চেঞ্জ আছে। এবং অ্যাক্টিনোমাইকোসিসে আসলে তাই হয়, যেখানে অবস্ট্রাকশন হয় অ্যাক্টিনোমাইকোসিসে অ্যান্ড্রোবঙ্কিয়াল ব্রঙ্কোলিথিয়াসিস করে করে ডিস্টালি হয় কি, তার একটা নন রিজলভিং একটা নিউমোনিয়া হয়। এটা কিন্তু আসল নিউমোনিয়া, নট অ্যাক্টিনোমাইকোসিস নিউমোনিয়া। সেখানে এইটা হলো যে অ্যাক্টিনোমাইকোসিসের মেইন প্যাথোলজিটা, এর কারবারটা এখানেই শেষ। কিন্তু এখানে অ্যাক্টিনোমাইকোসিস তো এই নিউমোনিয়াটাও করতে পারতো, কিন্তু এটা তার না। এখানে মানে আমি ঠিক এই পেশেন্টের বেলায় না, আমি অন্য সব পেশেন্টের বেলায় বলতেছি, ডিস্টালি হয় কি, যেহেতু স্টেসিস আছে সেখানে নানা ব্যাকটেরিয়া দ্বারা নিউমোনিয়া হচ্ছে, তুমি অ্যান্টিবায়োটিক দিচ্ছ, রিজলভ হয়ে যাচ্ছে, আবার নিউমোনিয়া হচ্ছে। তাহলে একই জায়গায় যদি বারবার নিউমোনিয়া হয়, তোমাকে চিন্তা করতে হবে যে প্রক্সিমালি কোনো অবস্ট্রাকশন আছে কিনা, এবং সেটা একটা ব্রঙ্কোস্কোপি ইন্ডিকেশন। এবং প্রক্সিমাল অবস্ট্রাকশন মানেই অলওয়েজ ম্যালিগন্যান্সি তা না, দ্যাট মে বি দিস ব্রঙ্কোলিথিয়াসিস টু, অথবা এক্সটেন্সিভ কম্প্রেশনও হতে পারে, তাই না? অথবা ফরেন বডি তো একটা কমন, বিশেষ করে বয়স্কদের জন্য। আর এটা যেটা বললা, ইয়েস, ডিস্টালি একটু ব্রঙ্কিওক্টিটিক চেঞ্জ আছে, ডিস্টাল পোস্ট অবস্ট্রাকটিভ একটা কিছু ব্রঙ্কিওক্টিটিক চেঞ্জ আছে। ব্রঙ্কাস ইজ ডাইলেটেড এন্ড ওয়াল ইজ থিক, এই দুইটা মেইন পয়েন্ট অফ ব্রঙ্কিওক্টিসিস। আর যদি সিগনেটিং থাকে বলবা, আর না থাকলে বলার দরকার নেই। আচ্ছা, সেম জিনিস একটা নেক্রোটাইজিং নিউমোনিয়া, কিছু হাইপোটেনশিয়ারও অলমোস্ট সেম। এখানে তোমার আসলে টিউবারকুলোসিস বা হিস্টোপ্লাজমোসিসের হিস্ট্রি আছে, সেখান থেকে তোমার ক্যালসিফিকেশন, এন্ড দ্যাট ক্যালসিফিকেশন হ্যাজ ইরোডেড
দ্য ব্রঙ্কিয়াল ওয়াল। এখানে দেখছো ব্রঙ্কিয়ালের ভিতরে ঢুকে গেছে ক্যালসিফিকেশনটা। তাহলে পাস্ট হিস্ট্রি অফ টিউবারকুলোসিস থাকতে পারে, হিস্টোপ্লাজমস থাকতে পারে, অ্যান্ড দিস ইজ দ্য কমন কজ অফ ক্যালসিফাইড লিশন বা ওসিফাইড লিশন, ওসিফাইড ম্যাটেরিয়াল উইদিন দ্য ব্রঙ্কাস। এইখানে একটু তোমাকে চিন্তা করে বলতে হবে, দেখো যে এইখানে একটু ওসিফাইড এরিয়া আছে, ক্যালসিফাইড এরিয়া আছে, এখানে একটু ক্যালসিফাইড এরিয়া আছে। এখন বলো তো, এবং এইটা অ্যাক্টিনোমাইকোসিস। এখন বলো যে হোয়াট ওয়াজ দ্য রিস্ক ফ্যাক্টর ফর অ্যাক্টিনোমাইকোসিস? টিউবারকুলোসিস এগুলো হতে পারে। কেন হতে পারে টিউবারকুলোসিস? ব্যাখ্যা কি? টিউবারকুলোসিস এর পরে হচ্ছে ক্যালসিফিকেশনটা মানে কোন ক্যালসিফিকেশনটা? এটা? প্রাইমারির পরে কমন তাই। হ্যাঁ, তো এটা ধরো লিম্ফ নোড ক্যালসিফিকেশন স্যার হলো। ওটা লিম্ফ নোডের জন্য হতে পারে, আর ওটাও স্যার প্যারেনকাইমাতে হতে পারে। প্যানকিমাতে কেন? আচ্ছা, এমনিই হলো। কিসের ক্যালসিফিকেশন হলো? হ্যাঁ, প্যারেনকাইমাতে হলো, ঠিক আছে, আমরা মেনে নিলাম। টিউবারকুলোসিস হতে পারে, হিস্টোপ্লাজমোসিস হতে পারে। ওই যে ঘন কমপ্লেক্স, হ্যাঁ, তুমি মানে বলো ঘন যে ফোকাস যেটা। গ্রানুলোমা, টিউবারকুলোসিসের জি যে স্যার, মানে গ্রানুলোমাস গ্র্যানুলোমা। এরিয়াটা, হ্যাঁ ঠিক আছে, ওইটাও গ্রানুলোমাই। সেটা তোমার যখন মানে older পুরাটা মিলে person- আমরা যে স্যার ঘন কমপ্লেক্স বলি না, একটা থাকে হচ্ছে যে প্যারেনকাইমাতে আর একটা থাকে হচ্ছে লিম্ফ নোডে, lymph ওই node রকম থাকলেও স্যার এরকম হতে পারে। হতে পারে। ঠিক আছে, তো 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 এটাই গন কমপ্লেক্সটা তো আলটিমেটলি গ্রানুলোমাই। তো তুমি একটা এরকম আম, একটা গ্রানুলোমার জন্য ক্যালসিফিকেশন যদি আমরা চিন্তা করি, আর লিম্ফ নোড ইনভলভমেন্টের জন্য ক্যালসিফিকেশন যদি চিন্তা করি, তাহলে কিন্তু তোমার এটা টিউবারকুলোসিস হতে পারে, এবং হিস্টোপ্লাজমোসিস হতে পারে। হিস্টোপ্লাজমোসিস ধরে এখানে একটু গ্রানুলোমা করলো, এখানে তোমার লিম্ফ নোড ইনভলভমেন্ট করলো, ক্যালসিফিকেশন করলো, তাও তোমার হতে পারে। সুতরাং আমরা যেহেতু জানি যে লাং প্যারেনকাইমা ডেস্ট্রয় করে এরকম যে কোনো আন্ডারলাইং প্যাথোলজি পালমোনারি অ্যাক্টিনোমাইকোসিসের একটা রিস্ক ফ্যাক্টর। তো এটা মোস্ট লাইকলি পেশেন্ট হ্যাজ প্রিভিয়াস টিউবারকুলোসিস অর হিস্টোপ্লাজমোসিস, দুইটার একটা। এটা যদি বাংলাদেশের পেশেন্ট হয়, অবশ্যই টিউবারকুলোসিসটি আমরা আগে চিন্তা করব। তো যেটা আমরা পালমারি ছাড়াও জাস্ট একটু তোমাদের যাতে মাথায় থাকে, ভুলে না যাও যে এতক্ষণ লাংস দেখে দেখে পরে যাতে মাথায় গেঁথে না যায় যে অ্যাক্টিনোমাইকোসিস মানেই পালমারি, তা না। কিন্তু সবচেয়ে কমন হলো এখানে সার্ভাইকোফেশিয়াল। এখানে সার্ভাইকাল এরিয়াতে আছে সাইনাস, আর সাইনাস টেক পেলে টিউবারকুলোসিস, অ্যাক্টিনোমাইকোসিস এগুলি ডিডিতে তোমার রাখতেই হবে। তারপরে নোকার্ডিওসিস, ম্যালিগন্যান্সি, এটা সেটা সবকিছু নিয়ে আসো। টিবি এবং অ্যাক্টিনোমাইকোসিস সবার আগে রাখতে হবে। ম্যালিগন্যান্সি ঠিক মানে কি বলা যায়, এখানে না অনেক সময় লাংসে কিন্তু ব্রঙ্কিয়াল কার্সিনোমাতেও কিন্তু তোমার সাইনাস ট্র্যাক্ট হয়ে যায়, কিন্তু সেটা কম। অ্যাক্টিনোমাইকোসিস অ্যান্ড টিউবারকুলোসিস। আর যদি সালফার গ্র্যানুল থাকে তাহলে অ্যাক্টিনোমাইকোসিস। আচ্ছা, তোমার ব্রেন ইনভলভমেন্টও হয়। আমরা গতবার দেখলাম গত ডিসকাশনে যে that brain abscess was due to nocardiasis, এটা হলো due to actinomycosis। তার মানে দেখো যে আমরা ব্রেন অ্যাবসেসে অ্যাক্টিনোমাইকোসিস তো চিন্তাতেই রাখি না। ইন অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশনে তোমাকে সেটাও চিন্তা করতে হবে। যার অ্যাক্টিনোমাইকোসিস তাকে তুমি হাজারো ক্লিন্ডামাইসিন দাও, হাজারো ব্যাকটেরিয়াল লাং অ্যাবসেসের চিকিৎসা দাও, কাজ করবে না। কিন্তু ক্লিন্ডামাইসিন খুব একটা কাজ করে না, তাকে তোমাকে ওই পেনিসিলিনই দিতে হবে। এটা দেখো, এটা ডেফিনেটলি আমরা যখন প্রথম এক্সরে পাবো, এটা মেলিগনেন্সি, টিউবারকুলোসিস, নিউমোনিয়া এগুলি চিন্তা করব আমরা যদি পেশেন্টের হিস্ট্রি, এক্সামিনেশন, এই ফাইন্ডিং গুলি জানি। কিন্তু ইন রিয়েল লাইফ দিস ওয়াজ অ্যাক্টিনোমাইকোসিস, এবং পেশেন্ট আফটার হ্যাভিং পেনিসিলিন অ্যান্ড ফাইমোক্সিক্লেব, ফাইমোক্সিক্লেব মানে কি, অ্যামোক্সিসিলিন এবং ক্লোমিনিক অ্যাসিড কম্বিনেশন, তখন এটা তোমার রিজলভ হয়ে গেছে। তাহলে এটা তোমার অ্যাক্টিনোমাইকোসিস। আবার প্রত্যেকবারই তো তুমি অ্যাক্টিনোমাইকোসিস চিন্তা করবে না, তার হিস্ট্রিতে ওইরকম ছিল বা আদার ফাইন্ডিং ওইরকম ছিল, মাইক্রোবায়োলজি ফাইন্ডিং সাজেস্ট করছে, সেই জন্য ওইভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু এই এক্সরে দেখলে তোমাকে কিন্তু প্রথমে সবার শেষই অ্যাক্টিনোমাইকোসিস ওগুলি বলতে হবে, কিন্তু তুমি কিন্তু চিন্তা করতে হবে। কারণ কি, তুমি অ্যাডভান্সড ফেজ, কয়েকদিন পর পোস্ট গ্রাজুয়েট ডক্টর হয়ে যাচ্ছ, তো সেটা যদি
একজন পোস্ট গ্রাজুয়েট ডক্টরের হাত থেকে যদি একটা ডায়াগনোসিস মিস হয়ে যায়, তাহলে আর তো কোথাও মানে কি বলা যায়, আর তার কোনো আশ্রয় নেই, এখানেই তোমরাই শেষ ভরসা না। সুতরাং আমাদেরকে কমন জিনিসগুলি কমনই চিন্তা করে আনকমন গুলিও চিন্তা করতে হবে। কিন্তু তোমরা দেখলা যে ইন অ্যাপ্রোপ্রিয়েট সেটিং, ইন অ্যাপ্রোপ্রিয়েট ব্যাকগ্রাউন্ড, ইফ ইউ নো দ্য টিপিক্যাল রেডিওলজিক্যাল ফিচার, আনকমন জিনিসটাই কিন্তু আমরা আবার 1 নম্বরেও চিন্তা করতে পারি। ইট ডিপেন্ডস অন ইউর নলেজ। তোমার নলেজের উপর নির্ভর করবে যে তুমি 1 নম্বরে চিন্তা করবে না 10 নম্বরে চিন্তা করবে। তুমি যদি মনে করো যে আমি ইচ এন্ড এভরি কন্ডিশনেই, ইচ এন্ড এভরি সিটি ফাইন্ডিং এই অ্যাক্টিনোমাইকোসিস 10 নম্বরে চিন্তা করবো, তাহলে হবে না, তাই না? কিছু কিছু টিপিক্যাল ফিচার যেটা বললাম, যে ব্রঙ্কোলিথিসিস নিয়ে আসছে, হোয়াই নট 2 নম্বরে, হোয়াই নট 1 নম্বরে? পেশেন্ট হাইপোডেন্স এরিয়া উইথ প্লুরাল থিকেনিং, হোয়াই নট 2 নম্বরে, তাই না? এটাকে কেন আরো পিছনে কেন আমি ফেলতে যাব? বিকজ আই নো। তো এখন আমরা এই যে পেশেন্টকে ট্রিটমেন্ট দেয়া হলো, তাহলে ট্রিটমেন্টটা যদি আমরা একটু আবার রিপিট করি, সেটা হলো যে এটার ট্রিটমেন্ট অফ চয়েস হলো পেনিসিলিন জি, পেনিসিলিন জি অ্যাটলিস্ট 6 উইক দিতে হবে আইবি। 6 উইক পর আরো বেশিও দেওয়া লাগতে পারে। 6 উইক দেওয়ার পর তুমি ওরাল পেন ভিতে চলে যাবা। আর ট্রিটমেন্ট ডিউরেশন বলা হয় অ্যাটলিস্ট 6 মান্থ, আইবি অ্যাটলিস্ট 6 উইক, আর 6 মাস থেকে 1 বছর হলো চিকিৎসার ডিউরেশন। তুমি যদি আর্লি ডায়াগনোসিস করতে পারো তাহলে ডিউরেশন 6 মাসের কমও সম্ভব। আর যত দেরিতে ডায়াগনোসিস করবা তার ট্রিটমেন্টের ডিউরেশন তার তত বেশি হবে। আর অল্টারনেটিভ ট্রিটমেন্টও তোমার আছে, ডক্সিসাইক্লিন কিন্তু বলা হয়। আর পরে তুমি যে পেন বি দিচ্ছ ওরাল, সে পেন বি এর জায়গায় কিন্তু অ্যামোক্সিসিলিনও দেওয়া যেতে পারে, অথবা অ্যামোক্সিসিলিন ক্লোরোনিক অ্যাসিড কম্বাইনেশন তুমি দিতে পারো। তাহলে আমরা যদি সামারাইজ করি যে ডিউরেশন অনেক লম্বা এটা ট্রিটমেন্ট, 6 মান্থ টু 1 ইয়ার, অ্যান্ড প্রথম 6 উইক আইবি, তারপর আমরা দিব ওরাল। সেই ওরাল ট্রিটমেন্টের মধ্যে অ্যামোক্সিসিলিন ক্লোরোনিক অ্যাসিড কম্বাইনেশন হতে পারে, ফেনক্সিমিথাইল পেনিসিলিন হতে পারে, ডক্সিসাইক্লিন হতে পারে। আর যত আর্লি ডায়াগনোসিস তত ডিউরেশন কম। যদি 12 সপ্তাহের মধ্যে পেশেন্ট রেসপন্স না করে তাহলে তোমাকে সার্জারিতে যাওয়া লাগতে পারে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে করো, না হলে আমরা আমাদের ফ্যাকাল্টিদের কাছে চলে যাচ্ছি। কোনো কোশ্চেন বা কমেন্ট? আচ্ছা, তাহলে হেনা তুমি কিছু বলো। ধন্যবাদ আমিনুল ভাই। আপনি অ্যাক্টিনোমাইকোসিসের মানে সব পয়েন্টই খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আমার মনে হয় যে আর কিছু বলার নাই। আমরা অ্যাক্টিনোমাইকোসিস একটা রেয়ার ডিজিজ হলেও যদি সেই ফ্যাক্টর গুলা পেশেন্টের হিস্ট্রিতে এক্সামিনেশনে থাকে তাহলে অবশ্যই আমরা এটা ডিডিতে নিয়ে আসব এবং অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশনের জন্য পেশেন্টকে বলবো, যাতে ডায়াগনোসিসটা আমরা তাড়াতাড়ি করতে পারি, ট্রিটমেন্ট শুরু করতে পারি। মেডিকেল ট্রিটমেন্টই মেইন, সার্জিক্যাল ট্রিটমেন্ট অনেক সময় বেনিফিশিয়াল হয় যদি কমপ্লিকেটেড হয়। যদি হেমাপটাইসিস থাকে তাহলে আসলে বলা হয় যে অ্যাক্টিনোমাইকোসিসটা তখন কমপ্লিকেটেড। তো হেমাপটাইসিস থাকলে স্টাডিতে দেখা গিয়েছে যে আগে সার্জারি করলে পেশেন্ট অনেক বেনিফিটেড হয়। ঠিক আছে, ধন্যবাদ সুন্দর করে ক্লাসটা নেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ হেনা। হ্যাঁ, হেনা একটা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট মেনশন করেছে যে মেসিভ হিমোপ্টাইসিস, এবং মেসিভ হিমোপ্টাইসিস ইন্ডিকেট করে কি যে তোমার অ্যাক্টিনোমাইকোসিসের যে লিশনটা এটা প্রক্সিমালি তোমার এক্সপ্যান্ড করেছে। তো সুতরাং কোনো পেশেন্টের যদি মেসিভ হিমোপ্টাইসিস থাকে অথবা ব্রঙ্কোইসোফিজিয়াল ফিস্টুলা থাকে তাহলে বুঝতে হবে যে এটা প্রক্সিমাল লিশন, বা ডিস্টাল ছিল, ডিস্টাল থেকে আস্তে আস্তে এটা প্রক্সিমালি মানে এসেছে বা আসতেছে। তো প্রফেসর মহিউদ্দিন স্যার মেসেজ দিয়ে গেছেন যে স্যার একটু কাজে চলে গেছেন। তৌহিদ তুমি কিছু বলো, তারপর আমরা শেষ করে ফেলবো।
ঠিক আছে, আপনার বেশ সুন্দর লেকচারটা দিয়েছেন বা সিকোয়েন্সিয়ালি ডায়াগনোসিসের পয়েন্টগুলো উল্লেখ করেছেন, এটা আমাদেরকে অনেক কাজে দিবে। আর আপনি যে পার্টিকুলারলি নোকার্ডিওসিস, অ্যাক্টিনোমাইকোসিস, এই কিছু আনকমন কন্ডিশন যেগুলো আমাদেরকে টিউবারকুলোসিস, ম্যালিগনেন্সির সাথে অনেক সময় মিমিক করে, এগুলো সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া দেওয়ার জন্য আপনাকে বেশ ধন্যবাদ। আর একটা বিষয়, যে এটা প্রলং অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের জন্য যে সমস্ত কন্ডিশন সেগুলো আমরা জানতে পারতেছি, তাহলে এগুলোর মাধ্যমে যে প্রলং অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতেছে, এগুলা আমাদেরকে খেয়াল করতে হবে। হ্যাঁ, তবে সিটি স্ক্যানের যে ফাইন্ডিং গুলো, এরকম কন্ডিশন কিন্তু অনেক সময় আমরা পেয়ে থাকি, কিন্তু হয়তো বা আমাদের ওই সময় মাথায় থাকে না, বা ডায়াগনস্টিকের ফ্যাসিলিটিসের সুবিধার কারণে অনেক সময় ক্লিন কাট ডায়াগনোসিসে পৌঁছানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। কিন্তু এরকম চেহারা সিটি স্ক্যান কিন্তু আমরা অনেক সময় হয়তো টিউবারকুলোসিস বা অন্য কোনো ইনফেকশন বলে চালিয়ে দিচ্ছি এরকম। তো এটা দিয়ে আমরা এখন আরো সতর্ক হতে পারবো আপনার লেকচার মাধ্যমে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ তহিদ। তাহলে তোমাদের আর কোনো কমেন্ট না থাকলে বা মন্তব্য মানে প্রশ্ন না থাকলে আমরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো আঁধারে, শুধু আলো আঁধারে, কাঁদা ভাষা, শুধু যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুটে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু নব দুরাশা, আগে চলে যায় নব নব দুরাশা, আগে চলে যায়, পিছে ফিরে যায় মিছে আশা, শুধু যাওয়া, অশেষ বাসনা লয়ে ভাঙা ফল, অশেষ বাসনা লয়ে ভাঙা ফল, প্রাণপণ কাজে পায় ভাঙা ফল, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে ভাঙা ভাষা, হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধো খানি কথা সঙ্গ নাহি হয়, হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধো খানি কথা সঙ্গ নাহি হয়, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, শুধু আধো খানি ভালোবাসা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, শুধু